This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল শুরু করব বাংলায় মারণবাজির মারণ কারবারের খবর দিয়ে। যে কারবার নতুন খবর পাওয়া কারবার, যদি ঠিক করে বলি। তার কারণ এই মুহূর্তেও হয়তো কোথাও ওই একইভাবে ভয়ঙ্কর বিপজ্জনকভাবে বোমা বানানো চলছে, যে বোমায় যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে 2, 5, 10টা প্রাণ। ঠিক এই 2, 5, 10 সংখ্যাগুলো যত সহজে বললাম, এত সহজেই মানুষের প্রাণটা উড়ে যাচ্ছে মারণবাজির কারবার। সর্বশেষ সংযোজন তাতে গতকাল পাথর প্রতিমার ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর, 8 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুশোভন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতি বলতে তোমাকে প্রথমে ঘটনাস্থল দেখাবো। এখানে ফরেন্সিকের টিম আসবে। কেন আসবে? তার কারণ এটাই যে এখান থেকে তারা নমুনা সংগ্রহ করবে, আর কতটা অভিঘাত ছিল সেটা বোঝার চেষ্টা করবে। তার কারণ তুমি একেবারে যদি গোটা দেখো, তুমি বুঝতে পারবে যে বাড়ির একটা অংশ, যেটা একটা ঘরের যে একেবারে পিছনের দিকে অংশ, অর্থাৎ যেই জায়গাটা পুরো ফাঁকা হয়েছে, সেই জায়গাটা কিন্তু একেবারে কাগজের বাড়ির মতো ভেঙে গেছে। এবং পাশের যে আরেকটা বলা যায় যে পাঁচিল রয়েছে, সেটা একটা সাপোর্ট রয়েছে, সেই জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছে, হয়তো সাপোর্টটা না থাকলে সেটা দাঁড়িয়ে থাকতো না। আর ওপরের ছাদটা যদি দেখো, সেটা কিন্তু আর ছাদ নেই, একবারে খোলা আকাশে পরিণত হয়েছে। অর্থাৎ তুমি জানো যে যখন কোনো বিস্ফোরণ হয় তখন আড়াআড়ি এবং লম্বালম্বি কিন্তু অভিঘাত তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু পুরোপুরি স্পষ্ট। আর এই ব্যাপারটাই কিন্তু আদতে হাতে কলমে কিনা, এবং এটাই চাক্ষুষ করার জন্য এবং সায়েন্টিফিক্যালি প্রমাণ করার জন্য কিন্তু ফরেন্সিকের লোকজন আসবে, এবং ফরেন্সিকের এক্সপার্টরা এসে কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করবে, পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করবে। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এইটা হলো কিন্তু বাড়ি মানে কি, 4-5 জন মানুষ বা বাড়ির বাসিন্দারা এখানে থাকবে, এবং এইখানে কিন্তু এই যে বণিক পরিবার তারা কিন্তু থাকতো। আর এইখানে বলা যায় যে বাজি এবং মানুষের একসঙ্গে বসবাস, এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। আর এই ঘটনাস্থল থেকে যদি 100 মিটার দূরত্বে যাও, অর্থাৎ এই রাস্তা ধরে এই 100 মিটার দূরত্বে গিয়ে কিন্তু একটি গোডাউন রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু যে গোডাউন, সেই গোডাউনটা কিন্তু একেবারে যে জায়গা আমি একটু যাওয়ার চেষ্টা করব, যে একেবারে যে বাড়ি, সেই বাড়ির সামনের দিকটা একটু যাওয়ার চেষ্টা করব, যে একেবারে যে গোডাউন, সেই গোডাউনটা কিন্তু 100 মিটার দূরে, এবং সেখানে কিন্তু বাজি বা যে কারণে মূলত অনুমতি দেওয়া হয়েছে সেগুলো মজুদ থাকবে, এটা আর বলার অপেক্ষা থাকে না। কিন্তু যেটা সবথেকে অবাক করা বিষয়, সেটা হলো যে গোডাউন থেকে 200 মিটার দূরত্বে একেবারে আলের ধার ধরে বা একেবারে জমির পাশে সেখানে দেখা গেল যে মূলত যে প্রচুর। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি নির্দিষ্ট করে এলাকাগুলোকে চিহ্নিত করে নাও, এবং কি দেখা গেল কথাটা একটু গুছিয়ে নাও, আমি তারপর তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে যে খবরটা দেখাবো আপনাদেরকে, এই খবরের ভিতরের খবরটা, সে খবরটা পাওয়ার জন্য হয়তো আপনার নতুন করে অবাক লাগবে না, নতুন করে নিশ্চয়ই কোনো বিস্ময় জাগাবে না আপনার মনে, কিন্তু খবরটা এরকমই হবে কাম্য ছিল। সে খবরটা কি না, এই যে বাজি কারখানাটা চলছিল, মারণবাজির কারবার, এই কারবারের সবটা পুলিশ এবং শাসক দল জানতো। শাসক দলের বিধায়কের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল। দুর্ভাগ্যজনকভাবে এই বিস্ফোরণে নিহত কারখানার মালিকের কি বলছেন তার নিজের শ্বশুর, শুনুন। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুন খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে, এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে ওদের বাসের ওপর। অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানার থেকে অফিসার এসে, এমএলএ ছিল। ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদিটা হই প্রথমে হ্যাঁ, প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। ও এখন কাজ ধরবো, বিধায়ক ধরবনি, কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে, কার নাম করবার। সেই সময় খাইটা দেখেছি। ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন।
এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের, আমি জামাই এসে বাড়ি থেকে শুনছি। যে প্রতি মাসে যে টাকা দিতে আসতো, এটা কি প্রতি মাসেই আসতো? হ্যাঁ, ওরা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। প্রতি মাসে আসতো? কত টাকা করে দিতে হতো আমি বলতে পারবো না। মানে আসতো দেখেছে? হ্যাঁ দেখেছি, অফিসারে আসছে, যে কারিগর তার সঙ্গে ঘুরছে, বলে আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ বলে, মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এটা আমাদের ছেলে বাবার কথা হতো। এই বিধায়ক টিধায়কের কি খুব ভালো সম্পর্ক? প্রচণ্ড সম্পর্ক। ভালো ও কি কোনো দল করে? হ্যাঁ, ও তৃণমূল করে। কে চন্দ্রকান্ত তৃণমূল করে? ওরা তৃণমূলই করে। আচ্ছা, এই এলাকায় কোনো পদ রয়েছে? এলাকায় তৃণমূলের কোনো পদ রয়েছে? ওর কাকার পদ ছিল, সে কাকার সঙ্গে কি গন্ডগোল হয়ে যেতে বিজেপি করছে, ওরা তৃণমূলের পথে আছে। ওরা তৃণমূলের পদ। হ্যাঁ, যখন হাওয়ার পথে আছে আর কি, যে হাওয়াটা চলছে, ওই সেই সূত্রে বিধায়কের সাথে খুব ভালো। খুব ভালো মিল। শুনলেন, বিধায়ক আসতেন, পুলিশ আসতো, মাসের শেষের দিকে পুলিশ এলে জামাই বলে দিতেন মাস শেষ তো, বাবুরা এসছেন, টাকা দিতে হবে। বিধায়কের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, ঘন ঘন যাতায়াত করতেন। তো বিধায়ক জানতেন না এসব চলছে। আজকে বিধায়ক বেশ একটা নির্বিকার মুখ করে হঠাৎ ভালো মানুষ সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিডিয়াকে বলছেন নিয়ম মানা হয়নি। নিয়ম যে মানা হয়নি আসা যাওয়ার পথে বুঝতে পারেননি। ঢোলাহাটে বাজি কারখানায় টাকা দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছিল, এমনই বিস্ফোরক অভিযোগ কারখানার মালিকের এক আত্মীয়র মুখে। প্রতি মাসে টাকা দিতে হতো পুলিশকেও, এই কথাটাও বলছেন তারা। জমিটা কি আপনার? হ্যাঁ আপনার জমি? হ্যাঁ। আপনার জমিতে কারা রাখলো এই বস্তাগুলো? আমি বলতে পারবো না, যারা হচ্ছে তার ফ্যামিলি মারা গেছে তার জন্য। এখানে যেন বাজি কারখানা না হয়। কাকে বলেছিলেন? ওই যে বাজি কারখানা যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখানে কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, যে দিয়েছিল এসডিওর উপরে। কতদিন আগে? ধরো 2 বছর আগে। কি হলো তাতে? তাদের কিছু কাজ হয়নি, পুলিশ টাকা খেয়ে আমার সানে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ, আমরা দেখেছি, আমার ইয়ের উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? কি দেখেছেন? যে ও টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে ওরা। কে নিচ্ছে? যেমন কোথায়? সবাই জানে, এমএলএ পর্যন্ত, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ভাইপোকে বলার পর ভাইপো আপনি কি বলেন? পিটিশন দিয়েছি তো, কাগজ জমা দিয়েছি তো। আরে আপনার কথা গুরুত্ব দেয়? গুরুত্ব দেয়নি, পুলিশ কিছু করেনি, পুলিশ তো টাকা খেয়ে গেছে। অর্থাৎ শুনছেন, গ্রামবাসীরা দিনের পর দিন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যথাযথ জায়গায় চিঠি লিখেছেন, পুলিশকে জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন এখানে মারণবাজির কারবার চলছে। এরা শুধু নিজেরা মরবে না, এরা তার সঙ্গে সঙ্গে অনেককে নিয়ে মরবে। তারপরেও পুলিশ প্রশাসন কারোর কোনো হেলদোল নেই। আর আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো মানুষ যে স্থানীয় বিধায়ক বলছেন নিয়ম মানা হয়নি, যার সবটা তিনি আসলে জানতেন। স্থানীয়রা আর কি বলছেন এই পুলিশের টাকা নিতে আসা সম্পর্কে, স্থানীয়দের আরো বিবরণ। এর মধ্যে সব বোম আছে, বালতিতে বারুদ রয়েছে, হ্যাঁ এইসব তো রয়েছে। এখানে এইসব বেআইনি কারবার, বোম ওই বস্তায় রয়েছে, ওই বস্তা রয়েছে, ওইসব বস্তা রয়েছে, আর ওইসব পুকুরে জলের মধ্যে ডুবানো হয়েছে। এরম ভাবে রাখে না। এবার যারা কারবার করতে 2 নম্বরই কারবার, তারাই বলতে পারবে। এ তো রাখা থাকে না এরকম, এই দুর্ঘটনার পরে তো রাখা হয়েছে। পুলিশ অবশ্যই তো জানে এসব কারবারের ব্যাপারে। পুলিশ পয়সা না নিলে কারবার কি চলতে দেবে? পুলিশ তো অবশ্যই পয়সা নেয়, তবে তো কারবারটা চালাতে পারবে সে। কোনোদিন দেখেছিলেন এখানে পুলিশ আসতে যেতে? না না না, পুলিশ কেন আসবে? পুলিশের পয়সা পুলিশের পঙ্কি যায়, পুলিশ কেন আসবে এখানে? যেই কোম্পানির মালিক সে তো, তাকে তো টাকা দিতে হবে। নামটা আমার জানা নেই ঠিক। কে দিত? কোম্পানির মালিক কি করতো? কোম্পানির মালিক বোম তৈরি করে, থানায় পয়সা না দিলে কি এই এলাকার মানুষ কি তো কারবার করতে দেবে? থানায় এলাকার মানুষেরা অভিযোগ 2 একবার করেছে, তাতে করে কোনো কাজ হয়নি। পয়সার বিনিময় না হলে এত সহজে আইনের চোখে ধুলো দিয়ে এই কারবারটা করতে পারবে? পয়সা দিতে হবে না আইনকে, আইনকে না দিলে করতে দেবে? একটা জুলাইয়ের মদ বিক্রি করতে গেলে থানায় পয়সা দিতে হয়, আর এই বোমের কারবার করতে গেলে পয়সা দিতে হবে না? আপনারা শুনছেন, এই বাংলার সাধারণ মানুষ যারা প্রাণের আতঙ্কে প্রত্যেক দিন এমন বোমা বারুদের সঙ্গে কার্যত বসত করতে বাধ্য হন। নিজের বাড়িতে না হলেও পাশের বাড়িতে হয়তো বানানো হচ্ছে, নিজের পাশের বাড়ি না হলেও গ্রামেই অন্য বাড়িতে হয়তো বানানো হচ্ছে। তারা বলছেন একটা চোলাই মদের কারবার করতে গেলেও তো পুলিশকে পয়সা দিতে হয়। পুলিশকে পয়সা দেয়নি হতে পারে? আর পুলিশ আসবে কেন? পুলিশ মাসে মাসে টাকা নিয়ে যেত, পুলিশের টাকা পৌঁছে যেত, জানেন তো। তো এহেন বিধায়ক, এহেন পুলিশ, তারা সবাই অবশ্য সার্টিফিকেট পাচ্ছেন, পাওয়ারই কথা। শাসক দল তারা নিজের বিধায়কের দোষ দেখবেন কেন? নিজের পুলিশের দোষ দেখবেন কেন? কিন্তু যেখানে গোটা গ্রাম বলছে যে অভিযোগ জানানোর পর এই মারণবাজির কারবার বন্ধ না করে উল্টে বিধায়ক আসতেন এই চন্দ্রকান্তর বাড়িতে, ঘনিষ্ঠ চন্দ্রকান্তর বাড়িতে পুলিশ আসতো, এসে দেখতো, চলে যেত, টাকা নিয়ে চলে যেত, কিন্তু কোনোদিন
এই কারখানা বন্ধ করতে আসেনি, বরঞ্চ কারখানা থেকে নিজের প্রাপ্য বুঝে নিতে এসছে, সেই বিধায়ককে সার্টিফিকেট দিচ্ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এই বিধায়ক নাকি সজ্জন। ইনি যদি সজ্জন হন তাহলে মানুষের জন্য দুর্জন কে হতে পারে আপনি ভাবতে থাকুন, ততক্ষণ আমি শোনাই বঙ্কিম হাজরার বক্তব্য। সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন, চোখে কিছু? না, সেরকম পড়লো না। তাহলে নিয়ম মানা হচ্ছিল, নিয়ম মানা হয়নি। আমি ভিজিট করলাম এবং এর রিপোর্ট যেখানে দেওয়ার কথা আমি সেই রিপোর্ট আমি দেব। শুনলেন কি অদ্ভুত যুক্তি? বিধায়ক সজ্জন ব্যক্তি, পুলিশের আইসির নাম করছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, কিন্তু তারা এর সঙ্গে কতটা যুক্ত না যুক্ত তিনি ঠিক জানেন না, অথচ বলছেন নিয়ম মানা হয়নি। আচ্ছা, নিয়ম যদি মানানো হয় তার মানে পুলিশ কাজ করেনি। নিয়ম যদি মানানো হয়, এলাকার গ্রামের মানুষ যখন জানেন বিধায়ক আসতেন, ঘন ঘন আসতেন, বঙ্কিম হাজরা জানেন না? সাধারণ মানুষ যা জানেন, জানতে পারেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এলাকায় পৌঁছে জানতে পারেননি? জানতে পারেন সবই, কিন্তু জানতে পারলেও স্বীকার করতে পারেন না। এই যে বলছেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, মুখ্যমন্ত্রী তো এর আগে এতবার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এই প্রথম তো নয়। এর আগেও একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে এই রাজ্য। বারবার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে। সাতই ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের। 16ই মে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান, 2022-এর 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে 3 জনের মৃত্যু হয়। 16ই মে 2023 এগরার খাদিকুলে মৃত্যু হয় 12 জনের। ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। এরপরে 22শে মে 2023-এ বজবজে মৃত্যু হয় 3 জনের। 2023-এই বারাসাতের নীলগঞ্জে 9 জনের মৃত্যু হয়। 24শে ডিসেম্বর 2024, মানে এই বছরটা শুরু হওয়ার ঠিক আগে চম্পাহাটিতে মৃত্যু। 7ই ফেব্রুয়ারি 2025 কল্যাণীতে মৃত্যু হয়, অর্থাৎ নতুন বছরেও এই ফেব্রুয়ারি মাসে কল্যাণীতে মারা গিয়েছেন 4 জন। এই প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা ব্যবস্থা নেবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এই বলা কথা বলাই রয়ে গিয়েছে। বাজির ক্লাস্টার, ব্যবস্থা নেওয়া, বেআইনি বাজি কারবার বন্ধ করা, এই সমস্ত কিছু স্রেফ মুখের আশ্বাস হয়ে থেকে গিয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি কি বলছেন শুনবো। এই বিষয়ে শিওর যে সাধারণ বাজির যদি আপনার তৈরি করতো তাহলে এত ভয়ানক পরিস্থিতি হতো না। এই ভয়ানক পরিস্থিতির কারণটাই হচ্ছে যে এত প্রচুর পরিমাণে বাজির যে মশলা ওখানে ছিল, যেই মশলা কন্ট্রোল করার মতন লোক ছিল না। ফায়ার এক্সটিংগুইশার যেটা থাকে, যে ফায়ার আগুন লাগলে যেটা দিয়ে ফায়ার নির্বাপন হয়, সেই এক্সটিংগুইশারের কোনো ব্যাপারটা ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাজির যে মশলাগুলো যেগুলো ছিল, সেই মশলাগুলো তার কিছু লাইসেন্স ছিল, পুলিশ বলছে ট্রেড লাইসেন্স ছিল, কিংবা এমএলএ বলছে ট্রেড লাইসেন্স ছিল। ট্রেড লাইসেন্স তো লাইসেন্স নয়, বাজির লাইসেন্স তো আলাদা হবে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসবে লাইসেন্স। সেই লাইসেন্সটা ছিল কিনা এটা ইনভেস্টিগেশনে বের করা দরকার আছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কাকদ্বীপের এসডিও। চোর পালালে বুদ্ধি বাড়ার মতো। আপনারা জানেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এমন সব ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যাওয়ার পর, 8টা 9টা 10টা 5টা 2টো মানুষের প্রাণ চলে যাওয়ার পর ঘটনাস্থলে আসেন। এবারও এসছেন নিয়ম মাফিক। এসে কি বললেন শুনুন। আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, আমরা খতিয়ে দেখছি, সিভিলের পুরো টিম এসছে, আমরা দেখছি ফায়ার আছে,
ফায়ার এক্সটিংগুইশার সেটা কি ছিল, মানে ফায়ারের অফিশিয়াল দেখছি, সেটাই দেখছি, ওরাও রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট রিপোর্ট দেব, আমরা দেখছি, দেখতে দিন আগে জিনিসটা দেখতে দিন। সেটা হলো বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স, সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল এটা কি আপনারা দেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না, ঠিক আছে? আর একটা বিষয়, এলাকার লোকজন বলছে যে অভিযোগ করা হয়েছিল এই যে এটা, এবং পরিবারের একজন সদস্যই তিনি বলছেন যে অভিযোগ করা হয়েছিল যে ঘরের মধ্যে বাজি থাকে, বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি এখন কি হয়েছে, আমরা একটা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিওকে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। দেখতে হবে, দেখছি, দেখব, একটু দেখতে দিন। এই হচ্ছে প্রশাসনের বাধা বলি। এসডিও, এসডিপিও, এসপি যিনি আসুন, যত বড় কর্তাই হন, আপনি বাধা দ্বারাই 3-4টে শব্দ পাবেন ঘুরিয়ে ফিরিয়ে, কারণ ওরাও জানেন এরপরে আবার অন্য কোনো জায়গায় বিস্ফোরণ, ততদিনে আবার নতুন করে এখানে বাজির কারবার শুরু হবে, ততদিনে সবাই সবকিছু ভুলে যাবে, আবার বিস্ফোরণের পর আবার আসবো, আবার মিডিয়া আসবে, আবার একই কথা বলবো। দেখছি, দেখব, একটু দেখতে দিন। আচ্ছা দেখছি তো, এই দেখছি করতে করতে গতকাল আরো 22টা প্রাণ স্রেফ উড়ে যেতে পারত, যায়নি, অন্য কিছু না, একমাত্র ভগবান ভরসা। তার কারণ ওই যেখানে বিস্ফোরণটা দেখছেন উড়ে গিয়েছে সবকিছু, যে উড়ে যাওয়ার ছবিটা দেখলে আপনার মনে হচ্ছে যে ওখানে আসলে কি বানানো হচ্ছিল, বাজি না পরমাণু বোমা। ঠিক সেই ছবিটা আরো ভয়ঙ্কর হতে পারত যদি 22 জন কচিকাচাকে নিয়ে চলা একটা কোচিং ক্লাস ঠিক তার 10 মিনিট আগে শেষ হয়ে ছুটি না হয়ে যেত। দেখুন সেই ভয়ঙ্কর ছবি আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার মাধ্যমে। মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু জানো তো এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল, তাদের তখন ছুটি দেওয়া হয়েছিল, যে কারণেই কথাটা বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 18ও হতে পারতো। ধরুন 22 জনের উপরে ব্যাচ ছিল, তো আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15 20 বা 8:30টায় ছুটি দিই। কালকে আমার কি মনে হলো 8টা 20 ছুটি দিয়েছি, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে কেকেআরে খেলা ছিল, আমি তখন খেলাটা দেখছিলাম, দেখতে দেখতে তো ছুটি দিয়েছি। কারণ যখন পড়ানো হয়ে গেছে, এবারে আমি তখন মানে উঠানে পড়াচ্ছিলাম, এই উঠানে মানে এই খোলা জায়গাটাতে, এই উঠানে পড়াচ্ছিলাম, আসুন একদম এই উঠানে পড়াচ্ছিলেন। আমি উঠোনের দিকে তো যাচ্ছি, কিন্তু উঠোনের থেকে দুর্ঘটনাস্থলের জায়গাটা বলবো মানে 10 মিটারও হয়তো না, মানে আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোনে, আমার পিছনের দিকে কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে, তারপর কি হলো দুর্ঘটনার সময়? আমি 8টা 20-তে ছুটি দিয়েছি, 8টা 20-তে ছুটি দেওয়ার পর আমি ফোনটা এইভাবে, যখন খেলা চলছিল আমি ফোনটা এইভাবে ধরে, আমি এমনি জাস্ট গরম লাগছিল বলে আমি আমার বারান্দাতে এখানে পড়ে এইভাবে বসেছিলাম। এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে, সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে, এইখানটা সামনে। আমার মা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই কল, ওই যে টাইম কলটা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই যে সেলের যে আগুনটা যদি আমার মার গায়ে এসে পড়তো, মাথা স্টেট সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যেত। আচ্ছা, তারপর কে নিত? মমতা ব্যানার্জি নিত। গিয়ে দেখলাম যে আমার চন্দ্রকান্ত দার বাড়ি মানে রুমে অলরেডি আগুন জ্বলছে। যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। তা বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। আর কি বললাম, তো 6.5 মাসের বাচ্চাটাকে তোমাকে, এবার আমি যদি ভিতরে ঢুকে যাই তখন তো একটা সমস্যা হয়ে যেত, কারণ চন্দ্রকান্ত দার ছেলে মানে অর্ণব হচ্ছে টিউশন থেকে সবাই বাড়ি এসেছে, এবার ও পোর্ট থেকে ওপরের দিকে উঠছে আর মাকে দেখতে পাচ্ছে, আর ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। আর সেই সময় চন্দ্রকান্ত দা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। বৌদি ভাইজিকেও তো ধরতে পারিনি, সব থেকে বড় কথা ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারতাম, পারলাম না, এটা আমার ভুল, কারণ আমি ওকে ছুঁয়েও ছিলাম। ওকে যদি ধরে আমি বাইরে নিয়ে চলে আসতাম তাহলে হতো এই মানুষটা, বাচ্চাটা বেঁচে থাকতো। সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে থেকে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিল, তারপর মাকে যে দিয়েছে আমি পড়াতে বসছি। বাচ্চাটার বক্তব্য আপনি শুনছিলেন এবং ভিডিও করছিলেন, বুঝতেই পারছেন তার ফ্যামিলির উপর দিয়ে যেটা গেছে, তার উপর দিয়ে যেটা গেছে, এইখানে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা কেউ কিছু জানতেন না? এমনি ও বলছিল যে স্বাভাবিকভাবে খুব অল্প বাজি করতো, যে বেশি বাজি করতো সেরকম ইনফরমেশন কার কাছে ছিল না। কোন ভিডিও করছিলেন, ওই ছেলেটার ভিডিও যখন আপনি করছিলেন, ওই ছেলেটা একটা প্রশ্ন করেছিল, শুনেছেন? কি প্রশ্ন করলো? এই ঘটনার দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আমি বলি আপনাকে বলি
ওর বাড়ি 3 হাত দূরে। হ্যাঁ, ওর বাড়ি 3 হাত দূরে, আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। যদি এই বিষয়টা এই বুথ থেকে কোনোদিন কেউ ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাতো, আমরা তো জানি না। আচ্ছা, জানলে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিতে হবে। দলবন্ধ নির্বিশেষে আমরা চাই যে সব মানুষ শান্তিতে থাকুক। মানে বলছেন আপনারা কিছু জানতেন না, জানলে স্টেপ নিতেন, আজকে জানলেন। ছেলেটা আপনার মুখের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন তুলছে এই ঘটনার দায় কে নেবে। 8 জনের মৃত্যু হয়েছে, সে চোখের সামনে তার বৌদিকে ভাইজিকে পুড়তে দেখেছে, হাত নাড়াচ্ছে, বাঁচাতে পারেনি। বাচ্চাটা ছেলেটাকেও হয়তো বাঁচাতে পারতো, কিন্তু সে নিজের প্রাণের ভয় যেতে পারেনি। আজ যেটা 8 হয়েছে সেটা আজ 18ও হতে পারতো। এবার কি আটকাবে? এবার অবশ্যই এই ধরনের বিষয়গুলো তো আমরা কোনোভাবে, এই ভিডিওটা যেটা করলেন সেটা কি পাঠাতে পারবেন? যারা যে প্রশ্নটা করলো, যাদের উদ্দেশ্যে প্রশ্নটা করলো, সেটা পাঠিয়ে দেবেন? ওকে আগে একবার তুলে নিয়ে গিয়েছিল, সেখানে লিখিত নিয়েছে, সেখানে বেশ তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল। তারপরে যে আবার ফিরে করছে, যদি স্থানীয় মানুষজন আমাদেরকে ইনফর্ম না করেন। আমি দায়িত্বে আছি বলে কি সারা রাজ্যের আমার এখানে 15টা মেম্বার, এত বড় অঞ্চল, সারা রাজ্যে নয়, নিজের অঞ্চলের দায়িত্বটা নেবে, সেটার জন্যই আমার প্রশ্ন করা ছিল। আমার অঞ্চলে সারা বুথগুলো বলো, অঞ্চল এই নয় রাজ্য নয়, সারা বুথগুলো, সারা 15টা বুথ আছে, সেই 15টা বুথে তার একদম কোথায় কি হচ্ছে, 15টা বুথের মধ্যে একটা বুথে কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো করতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। শুনলেন টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত মানুষের প্রাণ নিয়ে কি ভয়ঙ্কর অসততা, ভয়ঙ্কর অসততা। কি সুন্দর করে নিরীহ মুখ করে বলতে শুরু করলেন না, অল্প করে বাজি বানাতো, এত বাজি বানাতো জানতাম না আমরা। শেষের দিকে এসে শর্মিষ্ঠার লাগাতার টানা প্রশ্নে শেষমেশ খেই হারিয়ে ফেললেন অঞ্চল সভাপতি বাবু। কি বললেন? 1.5 বছর আগে তুলে নিয়ে গিয়েছিল, মানে চন্দ্রকান্ত বাবুকে সাবধান করা হয়েছিল, তখন লিখিত মুচলেখা দিয়ে এসেছিল আর করবে না। তারপর যে আবার এরম করে বাড়াচ্ছে সেটা জানতাম না, তার মানে বাবু জানতেন। কি বলছেন? 3 মিটার দূরে ওর বাড়ি, 6 কিলোমিটার দূরে আমার বাড়ি, 15টা মেম্বার, কত খবর রাখবো বলুন তো? সত্যিই তো, কত খবর রাখবে, কত খবর রাখতে হয় পুলিশকে, অঞ্চল সভাপতিকে, এলাকার বিধায়ককে। কোথায় কে বেআইনি বাজি বানাচ্ছে, বেআইনি বাজি মজুত করছে, কোথায় কে বাজি বানানোর নাম করে বোমা বানাচ্ছে, এবং তার কাছ থেকে মাসোহারাটা বুঝে নিয়ে আসতে হয়। সম্পর্ক ভালো রেখে না রাখলে 1.5 বছর আগে তুলে নিয়ে আসতে হয়, তারপর আবার ছেড়ে দিয়ে আসতে হয়। এই ছাড়া ধরা তোলা ছাড়া এর মাঝখানেই 8-8টা প্রাণ চলে যেতে হয়, এবং যেটা 10টাও চলে যেতে পারতো বলে কি ভয়ঙ্কর ছবি আপনাদের সামনে তুলে ধরলেন। শর্মিষ্ঠা দেখলেন আপনারা পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি কারবার নিয়ে, মারণ বাজির কারবার নিয়ে স্বাভাবিকভাবেই সবকিছুর পর সবার শেষে যেটা অবশিষ্ট থাকে, শ্মশানের চিতার আগুনও নেভে, কিন্তু এ রাজ্যে যা কোনোদিন নেভেনি, নিভবেও না, রাজনৈতিক তরজা, মানুষের প্রাণ। এবার সেটা শুরু হয়েছে। এনআইএ তদন্ত বনাম কুৎসা, এগুলো খুব বাধা বলি। আপনি লিখে নিন, আজ থেকে 3 মাস পর যদি আবার কোনো বাজি বিস্ফোরণ ঘটে, বেআইনি বাজির কারবারে বিস্ফোরণ ঘটে, আবার শুনবেন বিজেপি বলছে এনআইএ, তৃণমূল বলছে কুৎসা। শুনুন কি বলছে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমাও, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না, এতটা অপদার্থ। নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন, কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। এনআইএ, ইডি, সিবিআই ছাড়া কিছু জানে না। সাকসেস রেট কি আছে? ইডি হোক, সিবিআই হোক, এগুলো করা হয় যে একটা দীর্ঘদিন ধরে এনকোয়ারি চলবে, এবং তাদের করে রাজনৈতিক সুবিধা হবে, কিছু বলার সুবিধা হবে, এছাড়া আর কিছু না। ঠিক শোভনদেব বাবু, এনআইএ, সিবিআই, ইডি সাকসেস রেট কি আছে? বাংলার মানুষ তো এনআইএ, সিবিআই, ইডির তদন্তের জন্য আপনাদের ভোট দেননি, দিয়েছিলেন পুলিশ, সিআইডি, এসটিএফ। এগুলো তদন্ত ঠিকঠাক হবে, ফরেন্সিক আসবে, বাজি কারখানায় ঘন ঘন রেড হবে, কেউ বেআইনি করলে সেই রেডের দ্বারা বাজি কারখানাগুলো বন্ধ হবে। এরকম কথায় কথায় মুড়ি মুড়কির মতো 2টা, 5টা, 10টা, 8টা প্রাণ চলে যাবে না। এই জন্যই তো আপনাদের ভোট দিয়েছিলেন। আপনাদের সাকসেস রেট কি আছে শোভনদেব বাবু, একটু বলবেন? বলবেন না। বাজি কারখানার খবরের সঙ্গে সঙ্গে ফুল অ্যান্ড ফাইনালে আজকে
ফুল অ্যান্ড ফাইনালি যে খবরগুলো ডেভেলপ করছে আপনাদেরকে জানাতে থাকি। বাজি কারখানার খবর যদিও ডেভেলপ করতেই থাকবে, আপনারা জানেন বেআইনি বাজির কারবার বন্ধ হবে না, কিন্তু এই খবরটার দিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আরেকটা যে খবরে আপনাকে নজর রাখতেই হবে, ডেভেলপ করার খবর, ফুল এবং ফাইনাল হবে যে খবর, পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর উপর দুষ্কৃতী হামলার খবর। স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি। দাসপুরে হিরণময় মহারাজের সঙ্গে তুলনা হচ্ছে বাংলাদেশের চিন্ময় প্রভু। বলা হচ্ছে দাসপুরে হিরণময় মহারাজের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়, গলায় দড়ি চেপে ধরে তাকে ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। দুই দুষ্কৃতীর কথা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত অভিযোগ হিসেবে। ধর্মগুরু হিরণময় মহারাজের জটা কেটে দেওয়া হয়েছে বলেও ভয়ঙ্কর অভিযোগ এসছে। হিরণময় মহারাজ ঘাটাল হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। হামলার নিন্দা করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্রশাসনকে আক্রমণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। বাংলাদেশের ঢঙেই বাংলায় সন্ন্যাসীদের উপরেও হামলা চলছে। স্বাধীন ভারতবর্ষে স্বাধীন রাজ্যের স্বাধীন একটি বাসিন্দা, তিনি একজন কথাকার। জানি না এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তবে একটি কথাকার কথা সেরে নামছে, তাকে দুষ্কৃতী, আমরা দুষ্কৃতী বলছি, কিন্তু দুষ্কৃতী কোথায়? এ তো চিহ্নিত করে করে মানুষকে মারা হচ্ছে। ঠিক একটি দল, একটি গোষ্ঠী, তারা হিন্দু জাতির উপর আঘাত আনছে। কেন আনছে? কেন আনবে? আমরা তো কারোর আঘাত আনছি না, আমরা তো কারোর ক্ষতি করছি না। আমরা বলে বেড়াচ্ছি সর্বেসাং মঙ্গলাং ভুয়াৎ, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবতে হবে, হিন্দু জাতিকে জাগতে হবে। এর নির্দিষ্ট যথাযথ বিচার আমরা চাই। তার জন্য যা করতে হয় সরকার করুক এবং আমরাও তাদের সহযোগিতা করব। এই ছিল আজকের মতো ফুল অ্যান্ড ফাইনাল। কিন্তু যেমনটা বললাম, আপনি নিশ্চিত থাকতে পারেন এই রাজ্যে বেআইনি বাজির কারবার আপাতত ফাইনালি কিছু হচ্ছে না। ওটা ফুল আছে, ফুল থাকবে, জায়গাটা বদলে যাবে। ফুল অ্যান্ড ফাইনাল আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন।